ফুলশয্যার রাতে ঘরে সব লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি গা ভর্তি গয়না, ভারী লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎই পুরুষালী চিৎকারে আমি কেঁপে উঠলাম। এই বিয়ে আমি মানি না, তাই আপনাকেও স্ত্রীর মর্যাদা আমি দেব না, বুঝেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন, তাহলে ঠিক এই ঘরের মতো আপনার জীবনটা তছনছ করে দেব আমি। কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। আমার স্বামী, তিনি তো আমায় স্ত্রী হিসেবে মানেন না, কিন্তু সেজন্য কি আমিও তাকে স্বামী হিসেবে মানবো না? না, বিয়ে যখন হয়েছে তখন যেমনই হোক আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গয়নাগুলো খুলে রাখছি। উনি যে সেই বের হলেন, এখনো আসেননি। ঠিক এমন সময় ড্রেসিং টেবিলটা আমার। মিস চৌধুরী, আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। আমি আয়নায় তাকিয়ে দেখলাম উনি আমার পেছনেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না, তেমনি আমিও রাজি ছিলাম না। অযথা আমার উপরে এভাবে চোটপাট করে লাভ হবে না। বিয়েটা যখন হয়ে গেছে তা অস্বীকার করে কি কোনো লাভ আছে? উনি আমার হাতের কবজি শক্ত করে চেপে ধরলেন, আর তার ফলে চুড়িগুলো ভেঙে যেতে লাগলো। আমার হাতে ফুটে গেল কয়েকটা চুড়ির অংশ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, ব্যথা সহ্য করে। এত সাহস ভালো না। আমার সামনে সাহস দেখানোর চেষ্টা করবেন না মিস চৌধুরী। এই বিয়েটা আমি কোনোদিনও মানবো না, যেখানে আমার কোনো পছন্দ ছিল না। খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব। তুমি একা থাকবে ঘর সংসার নিয়ে। উনি আমার হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমি হাতের দিকে তাকালাম, চুড়ি ভেঙে ঢুকে গেল হাতে। আমার হাত বেয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে, তাও চোখ দিয়ে জল পড়ার জো নেই আমার। যখন বিয়ে হয়েছিল তখনই বুঝেছিলাম আমার জীবনটাই শেষ। উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লেন। আমি এখনো স্থির হয়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি। এসব ন্যাকামো না করে চলছে না আপনার? রাত বিরাতে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ুন। ওনার দিকে ফিরে দেখলাম উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। সে রাতে আমি ড্রেসিং টেবিলের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম ঘরটা ভালোভাবে চোখ বুলিয়ে দেখলাম বিছানা পরিপাটি করে গোছানো, অর্থাৎ উনি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গেছেন। আমি উঠে দাঁড়াতেই আমার হাতে কটা জায়গায় ছোট্ট একটা ব্যান্ডেজ চোখে পড়লো। এটা আমার হাতে কি করে এলো? তাহলে কি উনি? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেলাম, হ্যাঁ, উনি ছাড়া আর কে বা ছিল এই ঘরে? দরজা তো বন্ধ ভেতর থেকে, তাই কেউ আসতেও পারবে না। মানুষটা যে কেমন তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমায় সেই সময়টুকুও দেবেন না। আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে আসলাম। দেখি শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। মা, আপনি এভাবে এখানে বসে আছেন যে? কোনো সমস্যা হয়েছে? শাশুড়ি মা আমার দিকে করুণভাবে তাকালেন। আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন, আমায় ক্ষমা করে দাও বৌমা। আমি ভাবিনি আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দেব। আমি কিছুই বুঝলাম না মা, কি হয়েছে একটু খুলে বলবেন? আদি নাকি আজকেই ঢাকাতে চলে যাবে। শাশুড়ির কথা শুনে বুঝতে পারলাম গত রাতে উনি যা বলেছিলেন তাই করছেন। চলে যাবেন অনেক দূরে। নিজের উপর আজ বড্ড বেশি করুণা হচ্ছে আমার। এত সুন্দর ভাগ্য করে জন্মেছি আমি, ভাবতে অবাক লাগে আমার। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিলে হয়তো আদি শুধরে যাবে, কিন্তু না, ও আমাদের কোনো কথাই শুনছে না। বোমা, যেভাবে পারো আমার ছেলেকে তোমার আয়ত্তে রাখার চেষ্টা করো। ঠিক আছে আম্মা, এতে আপনাদের কোনো দোষ নেই, সবই আমার ভাগ্যের দোষ। কথাটা বলে উঠে রান্নাঘরে চলে এলাম। রাতের বেলা এক গ্লাস দুধের সাথে একটা উত্তেজনামূলক ট্যাবলেট মিক্স করে দিলাম। তারপর রুমে আসলাম, দেখলাম কার সাথে কথা বলছে। দুধের গ্লাসটা পাশে রেখে বললাম, মা বলেছেন এই দুধটুকু খেয়ে নিতে। আগে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মা জানে আমি দুধ খাই না, তারপরও কেন আমার জন্য দুধ পাঠিয়েছে? আমি চালাকি করে ন্যাকামো কান্না করে বললাম, আমি আগামীকালকে এই বাড়ি ছেড়ে চলে যাব। যাওয়ার আগে অন্তত এই দুধগুলো খেয়ে ফেলুন, মরে গেলেও শান্তি লাগবে। এই বলে স্বামীকে নিজের হাতে এক গ্লাস দুধ খাওয়াতে পারলাম। এই কথা বলে আমি কান্না করে দিলাম। আমার স্বামী আর দেরি করলো না, দুধের গ্লাসটা নিয়ে ঢক করে খেয়ে ফেললো। পাশে দাঁড়িয়ে আমি মনে মনে বললাম, এবার বুঝবে কত ধানে কত চাল। দুধের খালি গ্লাসটা নিয়ে আমি রান্নাঘরের দিকে চলে আসলাম। আমার স্বামী সারা শরীর ঝিমঝিম করতে লাগলো, চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। আমি রান্নাঘরে এসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর আমার স্বামী উঠে চলে আসলো। এসে আমার আশেপাশে ভাদ্র মাসের কুকুরের মতো ঘুরঘুর করতে লাগলো। এখন আমি তার দিকে তাকাচ্ছি না। সে অনেকক্ষণ পরে এক বুক সাহস নিয়ে আমাকে বলল, তুমি এত রাতে রান্নাঘরে কি জন্য আসলে? এখানে কি করো তুমি? আমি চোখ বড় করে বললাম, এখানে কি চাও? আমি আগামীকাল সকালেই চলে যাব, তোমার সাথে আমার কোনো কথা নেই। আমার স্বামী বলল, আসলে একটা কথা বলার জন্য এসেছি। এখন আমি কাজ করছি, আজাইরা বকবক করতে পারবো না, রুমে গেলে বলবে। এখন যাও। ঠিক আছে। এই কথা বলে এই রুমে চলে গেল। আমি মনে মনে বললাম, এবার আমি বুঝে গেছি পুরুষ মানুষ কোথায় আটকায়। রুমে এসে বিছানায় শুয়ে যৌবন উত্তেজনায় ছটফট করতে লাগলো। চুল টেনে ছিঁড়ে ফেলার অবস্থা, এপাশ ওপাশ করতে লাগলো। আমি বাহির থেকে রুমের মধ্যে উকি দিয়ে দেখলাম বেচারা কাউকে কিছু বলতে পারছে না, সহ্যও করতে পারছে না। একটু পরে আমি রুমে এসে ওপাশ ফিরে শুয়ে পড়ি। আমার স্বামী আমাকে খুশি হয়ে বলল, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। এই কথা বলে আমার গায়ের উপরে হাত রাখলো। আমি ঝটকা মেরে হাতটা সরিয়ে দিয়ে বললাম, একদম ছোবে না আমাকে, ওপাশ ফিরে ঘুমাও। সহ্য করতে পারছে না, ছটফট করতে লাগলো। আমি এপাশ করে তার কাণ্ড অনুভব করছি আর মনে মনে হাসছি আর ভাবলাম, হায় রে
পুরুষ মানুষ, নারী একটু মান করলে পায়ে ধরো। অনেকক্ষণ ধৈর্য ধরার পর আমাকে নরম সুরে বলল, শোনো। আমি সাথে সাথে একটু শক্ত গলায় বললাম, কি সমস্যা? হ্যাঁ, আমি শুয়ে পড়েছি দেখছো না? আমি বুঝতে পারছি না হঠাৎ করে তোমার কি হলো, এমন রেগে আছো কি জন্য? একটু বলবে? কি বলবো? কি হয়েছে সেটা বলবে। আবার কি বলবো? আমার কোনো কথা নেই, সকাল হলে আমি বাপের বাড়ি চলে যাব। এবার আমার স্বামী রাগান্বিত হয়ে উঠে বসে গেল, বলল, আমি বিয়ে করেছি তোমাকে বাপের বাড়ি থাকার জন্য, কোথাও যেতে পারবে না। এবার আমি উঠে বসে বললাম, তুমি না বলেছিলে আমার জীবনটা তছনছ করে ফেলবে, তোমার জীবনে আমার প্রয়োজন নেই, এখন এসব কথা বলে লাভ কি? আমি কিন্তু দুই ধরনের কথা পছন্দ করি না। গতকাল রাতে আমি যে বিহেভটা করেছি সেটা আমার করা উচিত হয়নি। আমি বিয়ের কনসেপ্টটাকেই বিশ্বাস করি না। সো আমার জন্য এই হুট করে বিয়েটা মেনে নেওয়া পসিবল নয়। আমি বললাম, তা এখন কেন ভালো মনে হলো? আসলে তুমি খুব ভালোভাবেই জানো আমাদের বিয়েটা কি সিচুয়েশনে হয়েছে। তুমি বলেছিলে সেদিন রাতে, কিন্তু আমি যতটা রুড বিহেভ করেছি তুমি করনি। এইসবের জন্যই সরি। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আজকে থেকে তোমার রাস্তায় তুমি আর আমার রাস্তায় আমি। ইটস ওকে বলেই আমি শুয়ে পড়লাম। দেখি লোকটা আমাকে কি করে। আরেকটা কথা ছিল, বললাম, কি? চলো আমরা বাসর করে ফেলি। আমি শোয়া থেকে আবার উঠে এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে আমার মুখটা তার মুখ বরাবর নিতে তার নিঃশ্বাস বড় হয়ে গেল। সে অনেক হাসি খুশিতে চোখ বন্ধ করলো। আমি তাকে ধাক্কা মেরে বললাম, কখনো না। আর একটা কথার জবাব দাও। কি কথা? আমার হাতের ওই ব্যান্ডেজটা কি আপনি করেছিলেন? হ্যাঁ। আমি বললাম, ব্যান্ডেজটা কে করেছে আমি শিওর হয়েছি, আর কিছু নয়। উনি আমাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। কেন জানি আমার চোখটা ছলছল করে উঠল। হয়তো উনি চলে যাওয়াটা দেখে। হাজার হোক, স্বামী হন উনি আমার। উনি বিয়েটাকে অস্বীকার করলেও আমি করতে পারি না। তাই তো উনি আলাদা হওয়ার কথা বলায় খারাপ লাগছে নিজের অজান্তেই। তাকে পরীক্ষা করার জন্য যৌবন উত্তেজক একটা ট্যাবলেট দিয়েছিলাম, তাতেই পুরুষ মানুষ ধরা খেয়ে গেল। এবার আমি আস্তে করে উঠলাম, ওয়াশরুমের কাছে গিয়ে দেখলাম সে মাথার উপরে পানি ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। আমি আস্তে করে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, বললাম, আর কোনোদিনও বলবে না আমাকে ছেড়ে যাওয়ার কথা। সে আমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। সম্মানিত দর্শক, আসলেই স্বামী স্ত্রীর ভালোবাসা এটা কখনোই মিথ্যে হয় না। যে কোনো কিছুর বিনিময়ে আদায় করলে ওখানে স্বর্গের সুখ মিলে, কথাটা আরেকবারও প্রমাণ হয়ে গেল। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভাবনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় মিজান ও ফয়সাল।